সাইনিসিজম অথবা বলতে পারো সিনিসিজম। বৈষ্ণব সাহিত্যে মা যশোদার মুখে একটা লাইন দেয়া ছিল, আমার শপথই লাগে না যাইও ধেনুর আগে। মানে প্রকৃত পিতা বা মাতার হৃদয় সবসময় সন্তানের অমঙ্গল আশঙ্কায় পরিপূর্ণ থাকে। ভালো করে ব্যাপারটা বুঝে নেবে, সন্তানের অমঙ্গল আশঙ্কায় পরিপূর্ণ থাকে। হয়তো ছেলেটি বা মেয়েটি ঘর থেকে বের হলো, মনে করলো এই বোধহয় ভ্যানে একটা ঠোকা লাগলো, এই বোধহয় কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, এই বোধহয় কিছু একটা খারাপ ঘটলো ছেলেটি বা মেয়েটির সাথে। এটা যারা ট্রু ফাদার বা ট্রু মাদার, মানে প্রকৃত যারা প্যারেন্টস, তাদের মনে এই অজানা আশঙ্কা সবসময় একটা কাজ করে যখন ছেলে বা মেয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। তো ইউনিভার্সাল মাদারহুড, সার্বজনীন যে মাতৃত্ব, এই ব্যাপারটির মধ্যে আমরা দেখতে পাই। কারণ বার্টলে যখন গলওয়ে ফেয়ারে যাবে, বিভিন্ন অমঙ্গল আশঙ্কায়, যেটাকে সিনিসিজম বলা হয়, মা মৌরিয়ার মন পরিপূর্ণ হয়ে ওঠে। বাংলা একটা প্রবাদ আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। কারণ মৌরিয়া ট্র্যাজিক চরিত্র না হলেও শি ইজ ওয়ান অফ দ্য ভিকটিমস অফ নেচার। শি ইজ কমপ্লিটলি হেল্পলেস। শি ইজ কমপ্লিটলি হেল্পলেস বিফোর দ্য ডেস্টিনি। নিয়তির সামনে সে সম্পূর্ণ অসহায়। বলা যায় এখানে সমস্ত ক্যারেক্টার বা আমরা সবাই নিয়তির ধৃত পুতুল, নিয়তির হাতের পুতুল। আর এই ব্যাপারটি আরও কাজ করে যখন কোনো একটা রিমোট প্লেসে আমরা বসবাস করি। তো অ্যারান আইল্যান্ড হলো এমন একটা আইল্যান্ড যেটা মূল ভূখণ্ড থেকে, মানে মেইনল্যান্ড থেকে অনেকটা দূরে। এরকম কোনো প্রত্যন্ত অঞ্চল হতে পারে, কোনো দুর্গম পাহাড়ি অঞ্চল, কোনো একটা দ্বীপ, মরুভূমির কোনো একটা প্রান্তর, যেখানে বৃহৎ জনসাধারণের যোগাযোগ কম থাকে, বা সেই সমস্ত এলাকার সাথে মূল ভূখণ্ডের যে কমিউনিকেশন তার একটা বিরাট গ্যাপ থাকে, তখন সেখানকার মানুষ নিয়তির হাতের পুতুল ছাড়া আর কিছুই হয় না। সো মৌরিয়া কামস হিয়ার টু বি এ পাপিট বাই দ্য হ্যান্ড অফ ডেস্টিনি। তো নিয়তির হাতের পুতুল ছাড়া সে আর কিছুই নয়। বলা যায় এখানে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়তির হাতের পুতুল। তো আমরা জানি মৌরিয়া তার ফাদার ইন ল, মানে শ্বশুর, হাজবেন্ড, স্বামী এবং পরপর কয়েকটি সন্তানকে তিনি হারিয়েছেন। এই হারানোর পরে এবারে বার্টলেও সে বেরিয়ে পড়তে চাইছে সমুদ্রে। তো এখানে তো এই কথাটা অবশ্যই আমাদের প্রযোজ্য হবে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। কারণ আগে তার জীবনে অনেক ডিজাস্টার ঘটে গেছে, আর তার জন্য সে বার্টলেকে মেলায় যেতে দিতে চায় না। এটাকেই বলা হয় সিনিসিজম, মানে কোনো একটা অমঙ্গল আশঙ্কা। দেখো আরেকটি বিশেষ লাইন, যেটা তোমাদের ইউনিভার্সাল মাদারহুড এটাকে এস্টাবলিশ করার জন্য খুবই যথেষ্ট একটা লাইন। আমাদের অবশ্যই কোট আনকোট যেভাবে আছে A to Z আমাদের এই লাইনটি মনে রাখতে হবে এবং পরীক্ষায় এটা পুট করতে হবে তোমাদের এক্সাম খাতায়। দেখো এখানে লেখা হয়েছে, মে গড অলমাইটি হ্যাভ মার্সি অন বার্টলেস সোল অ্যান্ড অন মাইকেল সোল অ্যান্ড অন দ্য সোলস অফ সিমাস অ্যান্ড পেস অ্যান্ড স্টিফেন অ্যান্ড সান, অ্যান্ড মে গড হ্যাভ মার্সি অন মাই সোল নোরা অ্যান্ড অন দ্য সোল অফ এভরিওয়ান। দেখো এখান থেকে ভালোভাবে খেয়াল করবে, অ্যান্ড অন দ্য সোল অফ এভরিওয়ান হু হ্যাজ বিন লেফট অ্যালাইভ ইন দিস ওয়ার্ল্ড, মানে যারা এখন বেঁচে আছে তাদের আত্মায় শান্তি বর্ষিত হোক, মানে সবাই ভালো থাকুক। এই যে সবাই ভালো থাকুক, যা হবার তা হয়ে গেছে, এখন সবাই ভালো থাকুক, এই ভাবনা চিন্তা একটা প্রকৃত মায়ের মন থেকে উঠে আসে। তো এখানে একটা ইউনিভার্সাল মাদারহুড, সার্বজনীন যে মাতৃত্ব, এই লাইনের মধ্যে আমরা খুঁজে পাই। দেখো আর একটা ঘটনা আমার মনে পড়ছে, যেটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। তিনি যখন বিহার থেকে ফেরেন, যখন তার ছেলে মারা যায় শ্রমিক, তখন তার মন, মানে কবিগুরুর মন দুঃখে পুরোপুরি আচ্ছন্ন। কিন্তু শেষে তিনি একটা স্টোইক ক্যারেক্টার হয়ে যান।
মানে নির্বিকার, অবিচল, সুখ দুঃখে নির্বিকার যে চরিত্র তাকে স্টোইক ক্যারেক্টার বলা হয়। তিনি যখন ট্রেনে ফিরছিলেন ছেলের কাজ শেষে, তখন একটা গান লিখেছিলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। তাৎপর্য কি? যে সারা পৃথিবী আলোর রোশনাইয়ে, এই জ্যোৎস্না রাতে আলোর রোশনাইয়ে, জ্যোৎস্নার আলোর রোশনাইয়ে ভরে গেছে। এই বসন্তে সবাই যেন একটা আনন্দের উৎসবে মেতে উঠেছে। বসন্তের রাতে সমস্ত প্রকৃতি চরাচর আনন্দে মেতে উঠেছে, কিন্তু কবি সেই আনন্দের সাথে নিজের বিচ্ছিন্নতা অনুভব করছেন। কবি তখন মনে করছেন, এটা কি সঠিক কাজ হচ্ছে আমার পক্ষে? আমি যদি সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে তো আমার সৃষ্টিকার্য আর চলবে না, আমি এখানে অচল হয়ে পড়ে থাকব। এখন আমার পক্ষে বেঁচে থাকাটাই মিছিমিছি বলে মনে হবে, কিন্তু এটা কি সঠিক? কতগুলো পরপর শোক কি আমার পরবর্তী কর্মধারাকে স্তব্ধ করে দিতে পারে? রবার্ট ফ্রস্টের একটা লাইনে তিনি বলেছিলেন, আই হ্যাভ মাইলস টু গো বিফোর আই স্লিপ, আই হ্যাভ মাইলস টু গো বিফোর আই স্লিপ। নিদ্রার পূর্বে আমার মাইলের পর মাইল যেতে হবে। এই যে নিদ্রা, এটা হচ্ছে ইটার্নাল ডেথ, মানে স্লিপ বলতে এখানে ইটার্নাল ডেথ, চিরন্তন মৃত্যুর কথা বলা হয়েছে। তো আমাদের অবশিষ্ট অনেক কাজ আছে, আমাদের শোকে পাথর হয়ে থাকলে হবে না। তো মৌরিয়ার ক্যারেক্টারটাও এরকম, শেষ পর্যন্ত স্টোইক ক্যারেক্টার রূপে আমাদের কাছে ধরা দেয়। মানে শি বিকামস কাম অ্যান্ড স্টেডি ইন হার মাইন্ড, মনে শান্ত এবং স্থির হয়ে যান। হার সরো, বিটারনেস অ্যান্ড গ্রিপ অফ মাইন্ড হ্যাভ নট অনলি হার্ডেন্ড হার বাট অলসো গেভ হার দ্য স্ট্রেংথ অফ গোয়িং অন ইন লাইফ উইথ মিনিমাম এক্সপেকটেশন। সামান্য যে প্রত্যাশা, একটুখানি যে প্রত্যাশা বেঁচে আছে, এখনও ক্যাথলিন বেঁচে আছে, নোরা বেঁচে আছে, এদের নিয়ে যে সামান্য প্রত্যাশা, এই অবশিষ্ট প্রত্যাশাটুকু নিয়ে তিনি পরবর্তী জীবন আর বাদবাকি জীবন কাটাতে চান, অতিবাহিত করতে চান। শি ইজ প্রিপেয়ার টু লিভ হার লাইফ উইথ স্টেল ব্রেড টু ইট অ্যান্ড পারহ্যাপস ফিশ দ্যাট ইজ রোটেন অ্যান্ড স্মেলিং। অ্যাট লিস্ট শি সেজ শি উইল হ্যাভ লং পিরিয়ড অফ রেস্ট অ্যান্ড পিসফুল স্লিপ। এখন অনেক শান্তিতে তিনি ঘুমোতে পারবেন, কারণ ঘর থেকে বেরিয়ে পড়ার মতো আর কেউ নেই, আর কোনো শোক তাকে আর হানা দেবে না। এভাবে মৌরিয়া শেষের দিকে স্টোইক ক্যারেক্টার হয়ে যান। তো আমরা মৌরিয়ার ক্যারেক্টার সম্বন্ধে জানলাম। এই যে নির্বিকার চরিত্র হয়ে যান, তার মধ্যে যে ইউনিভার্সাল মাদারহুড, এই সামগ্রিক চরিত্রে যেভাবে তিনি ধরা দেন, এটা আমরা জানতে পারলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য মৌরিয়ার পুরো ক্যারেক্টারটি আমি নিয়ে আসবো এবং নোটসটি তোমাদের সামনে প্রেজেন্ট করব, যাতে তোমরা সবাই লিখতে পারো, খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিতে পারো। তোমাদের আগামী পরীক্ষা খুব সুন্দর হোক, সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।